হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসানাত। আমার এন্ডোক্রাইন ফিজিওলজির সেকেন্ড ভিডিও লেকচারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি হরমোনের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে কথা বলবো। সো অলরেডি আমরা জানি যে হরমোন অ্যাকশন মাস্ট রিকোয়ার রিসেপ্টর। হরমোন কাজ করতে হলে অবশ্যই কি লাগবে? রিসেপ্টর। রিসেপ্টর ছাড়া হরমোন কাজ করবে না। এখন আমরা জানি যে কেমিক্যালি হরমোন তিনটা ক্লাসিফিকেশন আমরা জানি। তো একটা ক্যাটাগরি ছিল প্রোটিন, পেপটাইড, পলিপেপটাইড। এই জাতীয় যে হরমোনগুলি আছে দে ক্যানট এন্টার ইনটু দ্য সেল। তার একটা কারণ হচ্ছে এদের মলিকুলার সাইজটা বড়, অর্থাৎ লার্জার, এবং দে আর ওয়াটার সলিউবল। এই জন্য তারা লিপিড বাই লেয়ারকে ক্রস করতে পারে না, এই জন্য তারা সেলের ভিতরে ঢুকতে পারে না। এছাড়া ক্যাটেকোলামাইন অর্থাৎ অ্যামাইন, ক্যাটেকোলামাইন হচ্ছে তারা অ্যামাইন হরমোন, অ্যামাইন হচ্ছে টাইরোসিন ডেরিভেটিভস। এরাও সেলের ভিতরে ঢুকতে পারে না। তাদের অন্যতম কারণ হচ্ছে দে আর চার্জ পার্টিকেল অর পোলার পার্টিকেল, এজন্য তারা ওয়াটার সলিউবল। ওকে, আচ্ছা। এছাড়াও দেখা যাচ্ছে এসিটাইল কোলিন, একটা নিউরোট্রান্সমিটার। তারপরে আছে ধরেন 5 হাইড্রোক্সিট্রিপটামিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। দে আর অলসো নট সলিউবল এনাফ টু এন্টার ইনটু দ্য সেল। যেহেতু এই জাতীয় যে হরমোনগুলি আছে এই ক্যাটাগরির, তারা সেলের ভিতরে ঢুকতে পারছে না, সো দেয়ার রিসেপ্টর আর লোকেটেড অন সেল সারফেস, অর্থাৎ সেল মেমব্রেনে থাকবে। এজন্য এদেরকে বলা হচ্ছে সারফেস রিসেপ্টর বা সেল মেমব্রেন রিসেপ্টর। অন্যদিকে যে হরমোনগুলি লিপিড সলিউবল, একটা ক্যাটাগরি ছিল লিপিড সলিউবল হরমোন। লিপিড সলিউবল হরমোনগুলো দে ক্যান ইজিলি এন্টার ইনটু দ্য সেল অ্যাজ দে ক্যান ইজিলি পাস দ্য লিপিড বাই লেয়ার অফ দ্য সেল মেমব্রেন। সো লিপিড সলিউবল হরমোন যে হরমোনগুলি আছে তাদের জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টরগুলি কোথায় থাকবে? তারা থাকবে ইনসাইড দ্য সেল, সেলের ভিতরে। সেটা সাইটোপ্লাজমে থাকতে পারে অথবা নিউক্লিয়াসে থাকতে পারে, যেটা ডিটেইল আমরা পরে আলোচনা করব। সো এদেরকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। ওকে, তাহলে একটা হচ্ছে সারফেস রিসেপ্টর ফর প্রোটিন, পেপটাইড, পলিপেপটাইড হরমোন, and for lipid soluble hormones the intracellular receptor, it may be in cytoplasm or in the nucleus. এখন আমরা প্রথমে সেল সারফেস রিসেপ্টর নিয়ে কথা বলবো। যে আমরা অলরেডি জেনে গেছি যে সেল সারফেসে যে রিসেপ্টর গুলো থাকে তাদেরকে মেমব্রেন রিসেপ্টর বলি, এবং এই মেমব্রেন রিসেপ্টরের সাথে সাধারণত যে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন এবং ক্যাটেকোলামাইন এই জাতীয় হরমোনগুলি এই সেল মেমব্রেন সারফেস রিসেপ্টরের উপরে কাজ করে। তো এখানে ছবিটা যদি খেয়াল করেন, এখানে তিন ধরনের সারফেস রিসেপ্টর দেখানো হয়েছে। তার প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আয়ন চ্যানেল। দেখেন এই আয়ন চ্যানেলের সাথে লিংক করা আছে একটা রিসেপ্টর, এদেরকে বলা হচ্ছে আয়ন চ্যানেল লিংকড রিসেপ্টর। এই আয়ন চ্যানেলের সাথে একটা হরমোনের রিসেপ্টর আছে, সো এটা হচ্ছে আয়ন চ্যানেল লিংকড রিসেপ্টর। আচ্ছা, এখানে আরেকটা রিসেপ্টর আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সেল মেমব্রেনে দেখেন এই যে সর্পিলাকার পেঁচানো পেঁচানো সেল মেমব্রেনে এই যে রিসেপ্টরটা দেখতে পাচ্ছেন, এটা 7 বার সেল মেমব্রেনকে ক্রস করে পাস করে, এই জন্য বলা হচ্ছে 7 পাস রিসেপ্টর বলে। আবার সর্পিলাকার যেহেতু, এদেরকে সার্পেন্টাইন রিসেপ্টর বলে। আবার এই রিসেপ্টরের ইনার সাইডে দেখেন একটা ধরনের প্রোটিন অ্যাটাচ আছে বা লিংক করা আছে। এই প্রোটিনটার নাম হচ্ছে জি প্রোটিন। এই জি প্রোটিনের 3টা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। আলফা সাব ইউনিটের সাথে নরমালি যখন এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ থাকে, তখন এটার সাথে জিডিপি, গুয়ানোসিন ডাইফসফেট অ্যাটাচ থাকে ইনঅ্যাক্টিভ অবস্থায়। আর অ্যাক্টিভ হলে এটিপি, এখানে জিডিপিটা ডিসপ্লেস হবে, এটিপিটা অ্যাটাচ হবে। তো যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করব। সো এইটাকে আমরা বলছি যে জি প্রোটিন লিংকড রিসেপ্টর, তারপর সার্পেন্টাইন রিসেপ্টর, 7 পাস রিসেপ্টর। ওকে, আরেক ধরনের রিসেপ্টর এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে মাঝখানে, এইটা হচ্ছে বলা হচ্ছে এই রিসেপ্টরটা দেখেন, এটা এক্সট্রাসেলুলার ডোমেইন, এখানে হচ্ছে বাইন্ডিং সাইট, আর এটার ইন্ট্রাসেলুলার যে ডোমেইন পার্ট, দে আর লিংকড উইথ এনজাইম। এইজন্য এই রিসেপ্টরকে বলা হচ্ছে এনজাইম লিংকড রিসেপ্টর। ওকে, বা এটা যেহেতু একবার সেল মেমব্রেনকে ক্রস করছে, একে ওয়ান পাস রিসেপ্টরও বলে। তাহলে আমরা মূলত সারফেস রিসেপ্টর বা সেল মেমব্রেন রিসেপ্টর এই তিন ধরনের: আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর, জি প্রোটিন লিংক রিসেপ্টর, এনজাইম লিংক রিসেপ্টর। ওকে, এখন আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর, এরকম একটা রিসেপ্টর যদি এক্সাম্পল বলতে বলে, তাহলে আমরা বলতে পারি যে কোলিনার্জিক যে নিকোটিনিক যে রিসেপ্টরটা আছে, এইটা হচ্ছে আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর। এই নিকোটিনিক রিসেপ্টরের সাথে এটা কিভাবে কাজ করে, এটা যখন ধরেন এসিটাইল কোলিন যখন নিকোটিনিক রিসেপ্টরের সাথে এখানে বাইন্ড করলো, বাইন্ড করার পরে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে গেলে এখান থেকে ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকবে, এন্ট্রি হবে, তখন সেলের ভিতরটা
কি হবে, ডিপোলারাইজেশন হবে এবং সেল উইল প্রডিউস রেসপন্স। ওকে, আবার ধরেন একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাবা, এটাও আয়ন চ্যানেল লিংক রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। গাবা করে এই যে রিসেপ্টরের সাথে উপরে কাজ করে সেটার সাথে হচ্ছে ক্লোরাইড চ্যানেল লিংক থাকে। হ্যাঁ, তো গাবা যখন বাইন্ড করে তখন ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়। ওপেন হলে সেলের ভিতরে ক্লোরাইড ইনফ্লাক্স হবে, আর ক্লোরাইড যেহেতু একটা নেগেটিভ আয়ন বা অ্যানায়ন, তখন সেলের ভিতরে নেগেটিভিটি ইনক্রিজ করে যাবে, অর্থাৎ হাইপার পোলারাইজেশন হবে। ওকে, হাইপার পোলারাইজেশন মানে হচ্ছে সেল রেসপন্সটা ইনহিবিট হবে। তো এইভাবে কিন্তু গাবা তার অ্যাকশনটা এক্সার্ট করবে। সিমিলারলি যে বেশিরভাগ দেখা যাচ্ছে নিউরো ট্রান্সমিটার যে সাবস্টেন্স গুলি আছে, যেমন ধরেন আরো আছে নরএড্রেনালিন আছে, গ্লুটামেট, এই সাবস্টেন্স গুলো তারা সরাসরি এই আয়ন চ্যানেল লিংক রিসেপ্টরের উপরে কাজ করে আয়ন চ্যানেলকে আইদার ওপেন করতে পারে বা ক্লোজ করতে পারে, দেয়ার বাই দে ক্যান প্রডিউস দেয়ার অ্যাকশন। সো একবারে আয়ন চ্যানেল লিংক রিসেপ্টরটা সাথে আমরা কি করলাম, সাথে আমরা এটার মেকানিজমটাও বলে দিলাম যে কিভাবে কাজ করে। ডাইরেক্টলি আয়ন চ্যানেল ওপেন এবং ক্লোজিং এর মাধ্যমে তারা মেমব্রেনের পারমিয়াবিলিটি, আয়নিক পারমিয়াবিলিটিটা কন্ট্রোল করবে। ওকে, এবার আসি যেটা হচ্ছে জি প্রোটিন লিংক রিসেপ্টর যেটা আছে, এটার একটা নাম হচ্ছে সার্পেন্টাইন রিসেপ্টর অথবা 7' রিসেপ্টর। এরকম এইটারও কিভাবে কাজ করবে, এটা হচ্ছে এরাও কোনো আয়ন চ্যানেলের ওপেনিং এবং ক্লোজিং কে কন্ট্রোল করতে পারে। আবার এই রিসেপ্টর অ্যাক্টিভেশনের পরে তারা দেখা যাচ্ছে কিছু ইন্ট্রাসেলুলার এনজাইমের যে অ্যাক্টিভিটিটাকেও চেঞ্জ করতে পারে বা কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার এনজাইমেটিক অ্যাক্টিভিটিটাকেও তারা কন্ট্রোল করতে পারে। মূলত তারা এই দুইভাবে কাজ করে, আইদার আয়ন চ্যানেলকে তারা কন্ট্রোল করতে পারে ওপেনিং আর ক্লোজিং, সাথে সাথে এনজাইম অ্যাক্টিভিটিটাকেও তারা কন্ট্রোল করতে পারে। ওকে, তো এই জি প্রোটিন লিংক রিসেপ্টরের যদি এক্সাম্পল বলতে বলি, তাহলে কমনলি যে এক্সাম্পলগুলি আছে, যেমন ধরেন অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বলতে আমরা আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, হ্যাঁ, আলফার ভিতরে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, বিটা 3, দিস আর দ্য অ্যাড্রেনোসেপ্টর। হ্যাঁ, আচ্ছা, এছাড়া মাসকারিনিক রিসেপ্টর, এরাও 7' রিসেপ্টর। অ্যাসিটাইল কোলিন যে মাসকারিনিক যে কোলিনার্জিক রিসেপ্টর আছে, ওকে, এদের সাথে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে, এটা কিন্তু আবার 7' রিসেপ্টর বা জি প্রোটিন লিংক রিসেপ্টর। তাহলে দেখেন অ্যাসিটাইল কোলিন কিন্তু নিকোটিনিক রিসেপ্টরের সাথেও কাজ করে, কিন্তু নিকোটিনিক রিসেপ্টরটা হচ্ছে আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর, কিন্তু অ্যাসিটাইল কোলিন যে মাসকারিনিক রিসেপ্টরের উপরে কাজ করতেছে, এই মাসকারিনিক রিসেপ্টরটা কিন্তু জি প্রোটিন লিংক রিসেপ্টর। ওকে, এছাড়া যে ডোপামিন রিসেপ্টর, হ্যাঁ, ডোপামিনার্জিক রিসেপ্টর যেমন D1, D2, ওকে, এরাও হচ্ছে কি, এরাও জি প্রোটিন লিংক রিসেপ্টর। ওকে, তো কিভাবে কাজ করে মেকানিজম আমরা একটু পরে আলোচনা করব। আর একটা যেটা বলছিলাম যে এনজাইম লিংক রিসেপ্টর, এই যে মাঝখানে যেটা 1' রিসেপ্টর, এটার যে ইন্ট্রাসেলুলার যে ডোমেইন, এখানে লিংক এনজাইম লিংক আছে। এইভাবে এরা সাধারণত কাজ করে ইনসুলিন, গ্রোথ হরমোন, লেপটিন, প্রোল্যাকটিন, এই হরমোনগুলি এই এনজাইম লিংক রিসেপ্টর মেকানিজমে কাজ করে, যেটা ডিটেইল আমি আজকে দেখাবো। ওকে, তো আমরা সেল সারফেস রিসেপ্টর গুলোর পরিচয় জেনে গেলাম, এখন আমরা মেকানিজমে চলে যাব যে এই রিসেপ্টর গুলো কোনটা কিভাবে কাজ করতেছে। তো অলরেডি কিন্তু আমি আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর মেকানিজমটা এখানেই কমপ্লিট করে দিছি, যে এখানে যে ডাইরেক্টলি লিগ্যান্ড গুলো বাইন্ড করে আয়ন চ্যানেল ওপেন করতে পারে অথবা ক্লোজ করতে পারে, ওপেন করলে স্টিমুলেটেড হবে, ক্লোজ করে দিলে ইনহিবিটেড হচ্ছে। তো যাই হোক, যেমন নিকোটিনিক রিসেপ্টর, গাবার্জিক রিসেপ্টর, ওকে, আচ্ছা, তারপরে যে নিউরোট্রান্সমিটার যে অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, গ্লুটামেট, এদের যে রিসেপ্টর গুলি আছে আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর। সো এখন আমরা চলে যাই জি প্রোটিন কাপল রিসেপ্টরটা আসলে যে মেকানিজমে কাজ করছে, এটা হচ্ছে এদেরকে বলা হচ্ছে যে সেকেন্ড মেসেঞ্জার মেকানিজম। ওকে, সেকেন্ড মেসেঞ্জার মেকানিজমের যারা যে হরমোনগুলি আমরা কেমিক্যালি, যারা পেপটাইড এবং পলিপেপটাইড যে ক্যাটাগরির হরমোনগুলি আছে, আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু কেমিক্যাল ক্লাসিফিকেশন পড়েছি, কেমিক্যাল ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এই পেপটাইড, পলিপেপটাইড জাতীয় যে হরমোনগুলি আছে, দে উইল অ্যাক্ট বাই সেকেন্ড মেসেঞ্জার মেকানিজম। অর্থাৎ সেকেন্ড মেসেঞ্জার মেকানিজমের ভিতরে তার মানে তারা হচ্ছে সেল সারফেসের যে ওই যে জি প্রোটিন লিংক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং তাদের অ্যাকশন প্রডিউস করবে। এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আবার তিনটা সিস্টেম আছে বা তিনটা মেকানিজম আছে এখানে। একটা দেখেন এডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সিস্টেম, মেমব্রেন ফসফোলাইপেজ ফসফোলিপিড সিস্টেম, ক্যালসিয়াম কালমোডুলিন সিস্টেম। ওকে,
তো এখন স্পেসিফিক্যালি প্রত্যেক তিনটা মেকানিজম নিয়ে আমি এখন আলোচনা করব। তো আলোচনাতে যাওয়ার আগে এদের কমন মোড অফ অ্যাকশনটা আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে যখন ফার্স্ট মেসেঞ্জার বা ধরেন একটা হরমোন, ইট ইজ এ ফার্স্ট মেসেঞ্জার, এটা আসে প্রথমে সেল সারফেস রিসেপ্টরে, যেটা হচ্ছে এই যে জি প্রোটিন কাপল রিসেপ্টর, এর সাথে বাইন্ড করবে। সো এখানে লেখা আছে দেখেন বাইন্ডস উইথ স্পেসিফিক রিসেপ্টর। দেন কি হলো, দেন এই লিগ্যান্ড এবং রিসেপ্টরের যে একটা ইন্টারঅ্যাকশন হলো, ইন্টারঅ্যাকশনের ফলে এই জি প্রোটিনটা অ্যাক্টিভেশনের মাধ্যমে সেলের ভিতরে আরো কিছু ইন্ট্রাসেলুলার মেডিয়েটর তৈরি হবে, যেই মেডিয়েটর গুলোকে আমরা বলি সেকেন্ড মেসেঞ্জার। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে সেকেন্ড মেসেঞ্জারের ডেফিনেশন বলেছি যে দে আর ইন্ট্রাসেলুলার মেডিয়েটর প্রোডিউসড অ্যাজ এ কনসিকুয়েন্সেস অফ হরমোন রিসেপ্টর ইন্টারঅ্যাকশন। হরমোন যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেই ইন্টারঅ্যাকশনের ফলে সেলের ভিতরে কিছু ইন্ট্রাসেলুলার মেডিয়েটর তৈরি হলো এবং আলটিমেটলি দে উইল প্রোডিউস দ্য রেসপন্স, আলটিমেটলি ফিজিওলজিক্যাল অ্যাকশন হবে। এটা হচ্ছে কমন মোড। আচ্ছা, এখন আমরা স্পেসিফিক্যালি এক একটা মেকানিজমে যাব সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে। শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ওকে, তো এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। ছবিতে এখানে দেখেন সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনের এইখানে একটা এই যে রিসেপ্টর দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনাদেরকে যদি প্রশ্ন করি এই রিসেপ্টরটা কি ধরনের রিসেপ্টর, আপনারা নিশ্চয়ই পারবেন। রিসেপ্টরটা দেখতে কিছুটা সর্পিলাকার, সার্পেন্টাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 7' রিসেপ্টর, তার মানে এটাকে আমরা জি প্রোটিন লিংক রিসেপ্টর, তাই না? আচ্ছা, এই রিসেপ্টরে দেখেন যে এক্সট্রা সেলুলার এই যে হেড, আর একটা আছে ইন্টারসেলুলার এই যে টেল। হ্যাঁ, তো হেডের সাথে এসে এক্সট্রা সেলুলার পার্টে এসে দেখেন এই যে একটা হরমোন বাইন্ড করলো। তাহলে ফার্স্টে কি হলো, হরমোন বাইন্ডস টু এ রিসেপ্টর ইন দা সেল মেমব্রেন। আচ্ছা, বাইন্ড করার পরে যেটা হবে, এই সেলের ইনার সাইডে কি বলছিলাম, একটা প্রোটিন অ্যাটাচ আছে। এই প্রোটিনটা ট্রাইমারিক প্রোটিন, তার মানে হচ্ছে এটার তিনটা সাব ইউনিট। এই প্রোটিনটাকে বলা হচ্ছে জি প্রোটিন। এর আলফা, বিটা এবং গামা সাব ইউনিট। এই ইনঅ্যাক্টিভ, যখন এই প্রোটিনটা ইনঅ্যাক্টিভ থাকে তখন এই তিনটা সাব ইউনিট একসাথে অ্যাটাচ থাকে এবং আলফা সাব ইউনিটের সাথে জিডিপি লাগানো থাকে, যেটাকে বলছি গুয়ানোসাইন ডাইফসফেট। কিন্তু যখন হরমোন এসে এই রিসেপ্টর সাথে এক্সট্রাসেলুলার পার্টে এসে বাইন্ড করবে, তখন এই জি প্রোটিনের যে জিডিপি এইটা ডিসপ্লেস হবে। ডিসপ্লেস হয়ে সেখানে বাইন্ড করবে এটিপি, এবং আলফা সাবইউনিটটা এই গামা এবং বিটা যে সাবইউনিট থেকে এটা সেপারেট হয়ে যাবে। তার মানে জি প্রোটিনটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আগে ছিল ইনঅ্যাক্টিভ, এখন হলো অ্যাক্টিভ। তাহলে এই জন্য বলছি অ্যাক্টিভেশন অফ দা জি প্রোটিন। আচ্ছা, এই জি ওখানে দেখেন এস লেখা আছে, আসলে এটা হচ্ছে এস বলতে এখানে স্টিমুলেটরি, তার মানে এইটা হচ্ছে স্টিমুলেটরি জি প্রোটিন। তো এটা অ্যাক্টিভেট হলে সেল ফাংশনকে স্টিমুলেট করবে। এটা আরেকটা আছে, অপোজিটটাও আছে, একটা আছে ইনহিবিটরি, জি আই লিখি আমরা। সেইটা হলে সেলের ফাংশন ইনহিবিটরি অ্যাকশন হবে। আরেকটা আছে জি কিউ, সেটা হচ্ছে আলাদা একটা মেকানিজমে, সেটা পরে দেখাচ্ছি। তো আপাতত দেখেন এই জি প্রোটিনটা যখন অ্যাক্টিভেট হলো, সে আবার আরেকটা এনজাইমকে অ্যাক্টিভেট করতেছে। দেখেন একটা মেমব্রেন প্রোটিন যেটা এনজাইম হিসেবে কাজ করতেছে, এই যে দেখেন একটা প্রোটিন যেটার এই যে ইনার সাইডটা অ্যাক্ট এজ এনজাইম, এটার একটা স্পেশাল এনজাইম নাম হচ্ছে অ্যাডিনালাইল সাইক্লেস। তো এই অ্যাডিনালাইল সাইক্লেসটা অ্যাক্টিভেশন হবে। অ্যাডিনালাইল সাইক্লেস কি করবে, দে উইল ক্যাটালাইজ দ্য কনভার্সন অফ সাইটোপ্লাজমিক এটিপি ইনটু সাইক্লিক এমপি। ওকে, এখানে খেয়াল করেন এই যে এটিপিটাকে সে কি করলো, সাইক্লিক এমপি তে কনভার্ট করলো। ওকে, এখন সাইক্লিক তার মানে কি হবে, সেলের ভিতরে সাইক্লিক এমপির কনসেন্ট্রেশনটা তখন বেড়ে গেল। এখন সাইক্লিক এমপি কি করবে, যখন সেলের ভিতরে সাইক্লিক এমপিটা বেড়ে গেল, সেলের ভিতরে আরেকটা এনজাইম আছে স্পেশাল, যেটার নাম হচ্ছে প্রোটিন কাইনেস। প্রোটিন কাইনেস এই এনজাইমটা নরমালি ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু যখন সাইক্লিক এমপি কনসেন্ট্রেশন বেড়ে গেল, এই ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেসটা অ্যাক্টিভ প্রোটিন কাইনেসে পরিণত হবে। ওকে, এই জন্য যেহেতু এই প্রোটিন কাইনেসটাকে অ্যাক্টিভেশনের জন্য সাইক্লিক এএমপি দরকার, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস। তাহলে দেখেন এখন সাইক্লিক এএমপি কি করলো, প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করে ফেললো। তারপরে নেক্সট কি হবে, এই প্রোটিন কাইনেস এনজাইম তখন বিভিন্ন ইন্ট্রাসেলুলার প্রোটিন তাকে ফসফোরাইলেশন করবে। তাহলে দেখেন এই যে একটা প্রোটিন, এটাকে ফসফোরাইলেশন করতে হলে এর সাথে ফসফেট অ্যাড করতে হবে। তাহলে এটিপি থেকে একটা ফসফেট যোগ হয়ে গেল, এই যে হয়ে গেল ফসফোরাইলেটেড প্রোটিন। ওকে,
এবং এটিপি থেকে যেহেতু একটা ফসফেট চলে গেল তাহলে এটিপিটা এডিপিতে কনভার্ট হয়ে গেল। এখন এই ফসফোরাইলেটেড প্রোটিনটাই হচ্ছে অ্যাক্টিভ প্রোটিন and this will produce cell response. So very simple, this is called adenylyl cyclase cyclic AMP second messenger system. এইভাবে কাজ করছে। ওকে, এখন আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি। সিমিলারলি এই টাইপের আরেকটা যেটা হচ্ছে এরা একই মেকানিজম, গুয়ানালাইল সাইক্লেস সাইক্লিক জিএমপি সিস্টেম। ওকে, তো এখানে পার্থক্য সবই একই আছে, পার্থক্য শুধু একটা, অ্যাডিনালাইল সাইক্লেস যে এনজাইমটা বলছি ওইখানে হবে হচ্ছে গুয়ানালাইল সাইক্লেস। ওকে, আর এটিপি থেকে যে সাইক্লিক এমপি হয়েছিল সেটার বদলে এখানে জিটিপি থেকে সাইক্লিক জিএমপি হবে। ওকে, এবং এই সাইক্লিক জিএমপি একইভাবে একটা হচ্ছে এরা আয়ন চ্যানেলের এর উপরে কাজ করতে পারে, আয়ন চ্যানেল ক্লোজ অথবা ওপেন করতে পারে, অথবা এরা যেটা হচ্ছে প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেশনের মাধ্যমে যে অলরেডি যেটা দেখাইছি যে ফসফোপ্রোটিন ইন্ট্রাসেলুলার প্রোটিন ফসফোরাইলেশন করবে এন্ড দেয়ারবাই ইট উইল প্রোডিউস দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট। তো এটার একটু एग्जांपलটা এখনই বলে দিচ্ছি যে এই সাইক্লিক জিএমপি অর্থাৎ মেকানিজম যেটা গুয়ানালাইল সাইক্লেস সাইক্লিক জিএমপি সিস্টেম, এই মেকানিজমে কাজ করবে এএনপি অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, এই দুইটা জিনিস এই মেকানিজমে কাজ করবে। আরেকটা জিনিস আছে মনে রাখতে পারেন যে টক্সিন অফ ইস্কেরেশিয়া কোলাই, ইকোলাই টক্সিন, এটাও এই মেকানিজমে কাজ করে। তো যাই হোক, এখন আমরা আমাদের ফার্স্ট ইয়ার এগুলো দরকার নাই, আপনারা মেইনলি পরীক্ষার জন্য সাইক্লিক এএমপি যে সেকেন্ড মেসেঞ্জার এটাই মনে রাখবেন, এটা একটু জাস্ট দেখাইলাম। এখন একটা জিনিস মজার বিষয় হচ্ছে দেখেন, তাইলে সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, সেখানে এই সাইক্লিক এএমপি যখন বাড়লো তখন কি হলো, প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেটেড সেল রেসপন্স হচ্ছে। এখন এই সাইক্লিক এএমপি এটা আবার ডিগ্রেডেড হয় টু 5-AMP, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ সাইক্লিক এএমপি আবার র‍্যাপিডলি কি হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যায় বাই ফসফোডাইএস্টারেজ এনজাইম। এই এনজাইমটা দ্বারা এই সাইক্লিক এএমপি আবার ভেঙে যাচ্ছে, তার মানে সাইক্লিক এএমপি কনসেন্ট্রেশনটা কিন্তু আবার কমে আসতেছে। এইজন্য এই মেকানিজমের উপর বা এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা একটা জিনিসকে এক্সপ্লেইন করতে পারি, সেটা হচ্ছে আমরা যে অনেক সময় চা কফি খাই, হ্যাঁ, এই যে দেখেন যে এই যে ক্যাফেইন, থিওফাইলিন, হ্যাঁ, এটা আমাদের ফিজিওলজিক্যাল কি করে, এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে। তাহলে ফসফোডাইএস্টারেজ এনজাইমটা যদি ইনহিবিট করে তাহলে সাইক্লিক এএমপিটা প্রলং টাইম পারসিস্ট করবে, পারসিস্ট করলে অ্যাকশনটাও প্রলং হবে বেশিক্ষণ ধরে। এইজন্য আমরা অনেক সময় কি করি, চা কফি এগুলো খাই কিছু চাঙ্গা থাকার জন্য, বেশি সময় ধরে, তাই না? সো এই জন্য এখানে শেয়ার করলাম। এখানে মেইনলি হচ্ছে দেখেন ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর such as caffeine, theophylline would be expected to augment the physiological action of cyclic AMP. ওকে, আচ্ছা, এখন আমরা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি মেকানিজম ছিল, মেমব্রেন ফসফোলিপিড ফসফোলাইপেজ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এরা মেইনলি কাজ করবে, যে সেকেন্ড মেসেঞ্জার দিয়ে কাজ করবে সেটা হচ্ছে IP3 ইনোসিটল ট্রাইফসফেট আর একটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল। ওকে, তাহলে দেখা যাক মেকানিজমটা কিভাবে কাজ করছে। ফার্স্টে খেয়াল করেন, এখানে ছবিটার দিকে প্রথমে খেয়াল করেন, তো এটাও কিন্তু অবশ্যই সেল সারফেস রিসেপ্টরের উপরে এসে দেখেন একটা পেপটাইড হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, হরমোন বাইন্ডস টু এ স্পেসিফিক সারফেস রিসেপ্টর। তখন এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এই যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স সে কি করতেছে, এই সেলে এটা আবার দেখেন এখানে সেলের ভিতরে যে জি প্রোটিন আছে, হ্যাঁ, এই জি প্রোটিনটাকে অ্যাক্টিভেট করবে, যেহেতু এটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। এই জি প্রোটিনটা আবার এই সেল মেমব্রেনের ভিতরেই আরেকটা এনজাইমকে অ্যাক্টিভেট করতেছে, সেটার নাম হচ্ছে ফসফোলাইপেজ সি। এই যে ফসফোলাইপেজ সি, দেখেন এটা কিন্তু সেল মেমব্রেনেই হচ্ছে ঘটনা। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে দেখেন অ্যাক্টিভেশন অফ দা ফসফোলাইপেজ সি প্রেজেন্ট অন দা ইনার সারফেস অফ দা মেমব্রেন। এই ফসফোলাইপেজ কি করবে, সেল মেমব্রেনের ইনার সারফেসে এই যে মেমব্রেন যে লিপিড PIP2 দেখতেছেন না এখানে, অর্থাৎ ফসফেটিডাইল ইনোসিটল বাইফসফেট, একে ব্রেকডাউন করে IP3 অর্থাৎ ইনোসিটল ট্রাইফসফেট এবং ডাইঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট করবে। এরা তখন এখান থেকে সাইটোপ্লাজমে কি আসলো, IP3 এবং ডাইঅ্যাসাইল গ্লিসারলটা এই যে সাইটোপ্লাজমে চলে আসলো। ওকে, আচ্ছা, রিলিজ ডাইঅ্যাসাইল গ্লিসারল এন্ড IP3, দেন কি হবে,
এই IP3 অর্থাৎ ইনোসিটল ট্রাইফসফেট এরা দেখেন মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলারের উপর কাজ করে। আপনারা জানেন যে সেলের ভিতরে ক্যালসিয়াম স্টোর থাকে দুইটা জায়গায়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই ক্যালসিয়াম স্টোর থেকে তারা ক্যালসিয়াম মোবিলাইজ করে দেখেন সাইটোপ্লাজমে নিয়ে আসবে এবং ক্যালসিয়াম এই সাইটোপ্লাজমিক ক্যালসিয়ামটা ইনক্রিজ করবে। ওকে, এবং ক্যালসিয়াম কিন্তু নিজেই একটা সেকেন্ড মেসেঞ্জার। ওকে, এবং ক্যালসিয়াম উইল প্রডিউস দেয়ার ওন ইফেক্ট সাচ অ্যাজ আপনারা জানেন স্মুথ মাসেল কন্ট্রাকশন করবে এবং বিভিন্ন সেলের সিক্রেশনে ক্যালসিয়াম হেল্প করে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি ক্যালসিয়াম এখান থেকে সেল রেসপন্স করবে। ইন দা আদার হ্যান্ড দেখেন এখানে যেটা ডাইএসাইল গ্লিসারল আবার কি করে প্রোটিন কাইনেস সি একে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভ প্রোটিন কাইনেস সি তে কনভার্ট করবে। তাহলে এই প্রোটিন কাইনেস সিটাকে আমরা বলি ডাইএসাইল গ্লিসারল ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস সি। আচ্ছা, যখন প্রোটিন কাইনেস সি অ্যাক্টিভেট হয়ে গেল, সিমিলার ইফেক্ট এরা প্রোটিনকে ইন্ট্রাসেলুলার প্রোটিনকে বিভিন্ন ফাংশনাল প্রোটিনকে ফসফোরাইলেশন করবে। এই যে ফসফেট অ্যাড করে কি করলো, ফসফোরাইলেশন করলো। এখন এই প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হলে এই ফসফোরাইলেটেড প্রোটিন দে উইল প্রডিউস সেল রেসপন্স। ওকে, তো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখেন ডাইএসাইল গ্লিসারল অ্যাক্টিভেট প্রোটিন কাইনেস সি এন্ড ফসফোরাইলেশন অফ এ লার্জ নাম্বার অফ প্রোটিন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে একটা আইডিয়া এক্সাম্পল মনে রাখার জন্য লাগবে। এখানে যেহেতু যে ক্যালসিয়ামের মাধ্যমে যে রেসপন্সটা হচ্ছে, দেখেন কনস্ট্রিকশন বা কোনো কিছু সিক্রেশনের জন্য কিন্তু এই মেকানিজমে কাজ করবে। ধরেন আমি যদি বলি কোন একটা হরমোন যেটা কনস্ট্রিকশন ইফেক্ট আছে, যেমন ধরেন অক্সিটোসিন কি করে, ইউটেরাইন কন্ট্রাকশন করে না? তাহলে যদি অক্সিটোসিন কোন মেকানিজমে কাজ করবে? ডেফিনেটলি তাহলে আপনি নিশ্চয়ই চিন্তা করবেন তাহলে কি সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার নাকি মেমব্রেন ফসফোলিপিড? মেমব্রেন ফসফোলিপিড। আচ্ছা, আমি যদি বলি এডিএইচ এর তো দুই ধরনের অ্যাকশন আছে, তাই না? একটা হচ্ছে তারা ভেসেলকে প্রেস করতে পারে, যেটা ভি1 রিসেপ্টর, আবার কিডনি টিউবুলে এডিএইচ কি করতেছে, তারা ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছে। তাহলে এখন আমি যদি বলি যে এই যে ভেসেলে যে কনস্ট্রিক্টর ইফেক্ট, ভ্যাসোপ্রেসিভ যে ইফেক্ট, এটা কোন মেকানিজমে হবে? ডেফিনেটলি চোখ বন্ধ করে বলবেন এই যে মেমব্রেন ফসফোলিপিড ফসফোলাইপেজের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে। তাহলে রেনাল টিউবুলের উপরে যে ইফেক্ট, ওইটা হয়ে যাবে হচ্ছে সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, অর্থাৎ এডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এইভাবে চিন্তা করলে হবে। আবার ধরেন আলফা রিসেপ্টরের উপরে এই যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আলফা রিসেপ্টরের উপরে কাজ করে, বেটা রিসেপ্টরের উপরে কাজ করে। আলফা রিসেপ্টরের ইফেক্টটা হচ্ছে তারা কনস্ট্রিকশন করে, যেমন ধরেন ভেসো কনস্ট্রিকশন। তাহলে এই আলফা ইফেক্টটা কোনটার কারণে, কোন মেকানিজমে হবে? এইটা হবে এই যে মেমব্রেন ফসফোলাইপেজ মেকানিজম। আর তাহলে বেটা ইফেক্টটা হবে, ওইটা হবে সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এইভাবে একটু যদি টেকনিক করি আমরা, মোটামুটি এক্সাম্পল গুলো দিয়ে একটা মনে রাখা আমাদের জন্য কোনো ব্যাপারই না। তো আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন থার্ড যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ছিল সেটা আমরা বলছি ক্যালসিয়াম ক্যালমোডুলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। সো ডেফিনেটলি এটাও সেল সারফেস রিসেপ্টর। দেখেন এটাও জি প্রোটিন কাপল রিসেপ্টর, এসে হরমোনটা বাইন্ড করলো, বাইন্ড করার পরে জি প্রোটিন এর মাধ্যমে আলটিমেটলি তারা এই জি প্রোটিনটা যখন অ্যাক্টিভেট হলো, এটা আবার কি করবে, একটা এখানে আয়ন চ্যানেল যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল সেল মেমব্রেনের, এই ক্যালসিয়াম চ্যানেলটাকে ওপেন করে দিবে। তখন এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে সেলের ভিতরে ক্যালসিয়াম এন্ট্রি হবে। ওকে, ক্যালসিয়াম সেলের ভিতরে ঢোকার পরে এইটা একটা ইন্টারসেলুলার প্রোটিনের সাথে বাইন্ড করতেছে, যেটা হচ্ছে ক্যালমোডুলিন। হ্যাঁ, ক্যালমোডুলিন, এরকম আরো একটা প্রোটিন আছে ক্যালবাইন্ডিন। ওকে, তারপরে ট্রোপোনিন সি, এগুলো হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। তো যাই হোক, এই ক্যালমোডুলিনের সাথে বাইন্ড করে যখন কি তৈরি হলো, ক্যালসিয়াম ক্যালমোডুলিন। এই ক্যালসিয়াম ক্যালমোডুলিন তখন কি করতে পারে দেখেন, এটার মাধ্যমে আলটিমেটলি সেলের বিভিন্ন সিক্রেটরি অ্যাক্টিভিটি এটাকে মেডিয়েট করতে পারে, সেল সিক্রেশনে হেল্প করতে পারে। তারপরে এছাড়াও তারা আবার কি করতে পারে, এই ক্যালসিয়াম ক্যালমোডুলিনও কিন্তু আবার প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করতে পারে। অ্যাক্টিভেশন অফ ক্যালমোডুলিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস, এখানেও প্রোটিন কাইনেস আছে। আর প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করা মানেই কি, এরপরে একটা ইন্টারসেলুলার কোন একটা ফাংশনাল প্রোটিনকে তারা কি করবে, ফসফোরাইলেশন করবে, অ্যাক্টিভ হবে। এবং যেমন ধরেন একটা এনজাইমেটিক প্রোটিন, সেটাকে ফসফোরাইলেশন করলো, করে এনজাইমটাকে অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজ অথবা ইনহিবিট করতে পারে, এবং দেয়ার বাই ইট ক্যান মেডিয়েট দ্য মেটাবলিক পাথওয়ে। ইউজুয়ালি যেমন এই মেকানিজমে যদি এক্সাম্পল বলি, এরাও বিভিন্ন ধরনের যে সিক্রেটারি যে ফাংশনগুলি আছে সেখানে কাজ করবে। যেমন ধরেন গ্যাস্ট্রিন একটা এক্সাম্পল বলতে পারি, গ্যাস্ট্রিন লোকাল হরমোনস অফ দ্য জিআইটি দ্বারা এইভাবে কাজ করে।
ওকে, আচ্ছা এখন আমরা সেকেন্ড মেসেঞ্জারের তিনটা সিস্টেম সম্পর্কে আমার আলোচনা হয়ে গেছে। এখন যদি আমি একটু এক্সাম্পল গুলি বলি, ডেফিনেটলি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করবে কোন হরমোন? মোটা দাগে যদি আমরা বলি, আমরা অলরেডি বলবো যে পেপটাইড এবং পলিপেপটাইড, হ্যাঁ, এবং যে ক্যাটেকোলামিন যে হরমোনগুলি আছে, ক্যাটেকোলামিন, এরা এই সেল সারফেস রিসেপ্টর অর্থাৎ জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই সেকেন্ড মেসেঞ্জার পাথওয়েতে কাজ করবে। ওকে, তো সেকেন্ড মেসেঞ্জার পাথওয়েতে মেইন তিনটা, তার মধ্যে আমি এখানে দুইটা খেয়াল করেন, একটা হচ্ছে এডিনালাইল সাইক্লেস আর একটা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এটা যদি এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল আছে, সব মনে রাখা আসলে সম্ভব না, এখন মুখস্থ করলেও পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবেন। তো কয়েকটা আমি আপনাকে মনে রাখার সুবিধার্থে একটা বুদ্ধি বলে দেই। প্রথমে আসেন অ্যাডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এর এক্সাম্পল কিভাবে মনে রাখতে পারেন? সোজা হিসেবে আমি বলি, আমি কিন্তু হরমোনের ক্লাসিফিকেশনের প্রথম দিন বলছি কিছু হরমোনকে, যেগুলো হচ্ছে যে প্রোটিন পেপটাইড পলিপেপটাইড গ্রুপের একটা গ্রুপ অফ হরমোন ছিল গ্লাইকোপ্রোটিন, মনে আছে? গ্লাইকোপ্রোটিন হরমোনগুলোর এক্সাম্পল এসিটিএইচ, হ্যাঁ, তারপরে এফএসএইচ, এলএইচ, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, সরি হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন না, এটা ভুল বললাম, এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই যে গ্লাইকোপ্রোটিন হরমোনগুলা, এই গ্লাইকোপ্রোটিন হরমোনগুলা অ্যাডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করবে। অর্থাৎ আপনি যদি ক্লাসিফিকেশনটা ভালোভাবে জানেন এবং এইটুক হেডিংটা মনে পড়ে যে গ্লাইকোপ্রোটিন হরমোনগুলি এই মেকানিজমে কাজ করে, তাহলে গ্লাইকোপ্রোটিন হরমোন মনে থাকলে এটার এক্সাম্পলগুলো আপনার অটোমেটিক মনে চলে আসবে। ওকে, তাছাড়াও আপনি আরেকটা ট্রেস করতে পারেন, দেখেন যে ট্রপিক যে হরমোনগুলো মেইনলি যেমন ধরেন এই যে এসিটিএইচ, তারপরে এফএসএইচ, তারপরে দেখেন এলএইচ, হ্যাঁ, তারপরে টিএসএইচ, এই যে ট্রপিক হরমোনগুলা, এইগুলো কিন্তু এই সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করতেছে। আর এর সাথে এইচসিজিটা যোগ করলে আমি এই জন্য বলছি একসাথে যে গ্লাইকোপ্রোটিন হরমোনগুলা এই মেকানিজমে কাজ করবে। ওকে, আচ্ছা গেল। এইবার আসেন ভ্যাসোপ্রেসিন। ওকে, ভ্যাসোপ্রেসিনের দুইটা ইফেক্ট, একটা হচ্ছে রেনাল টিউবুলের উপরে সে কি করতেছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছে, সেই রিসেপ্টরের নাম হচ্ছে ভি2। আবার ব্লাড ভেসেলের উপরে সে ভেসো কনস্ট্রিকশন করতেছে, সেটা ভি1। তাহলে এখন আপনারাই বলেন ভি1টা কোন মেকানিজমে হবে? কনস্ট্রিক্টর যেটা, সেটাতে এই যে মেমব্রেন ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, কারণ ওই যে ক্যালসিয়াম রিলিজ করে কনস্ট্রিকশন। আর যেটা ওয়াটার রিঅ্যাবজর্পশন অর্থাৎ ভি2 ইফেক্ট, এইটা হবে অ্যাডিনালাইল সাইক্লেস মেকানিজম। আচ্ছা ঠিক আছে, এইটা যদি মনে থাকে, এই যে অক্সিটোসিনের কথাই ধরেন, অক্সিটোসিন কি করে? স্মুথ মাসেলের কনস্ট্রিকশন, ইউটেরিন মাসেলকে কি করতেছে? কনস্ট্রিকশন করতেছে না? ব্রেস্টের মায়োএপিথেলিয়াল সেলকে কনস্ট্রিকশন করতেছে না? তো কনস্ট্রিকশন এই ইফেক্টটা তাহলে কোন মেকানিজমে যাবে? নিঃসন্দেহে কি মেমব্রেন ফসফোলিপিড ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে চলে গেল অক্সিটোসিন। আচ্ছা, আমি যদি বলি ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইনের এই যে ধরেন নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এদের আলফা রিসেপ্টরের উপরে কাজ করতেছে, আবার বেটা রিসেপ্টরের উপরে কাজ আছে। তো আলফাটা হচ্ছে দেখেন ভেসেলের উপরে, আলফা রিসেপ্টর কি ভেসো কনস্ট্রিকশন করে, তাহলে কনস্ট্রিকশনের এইটা আলফা ইফেক্টটা কোন দিকে যাবে? ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আর বেটা রিসেপ্টরের ইফেক্টটা কোন দিকে যাবে? অ্যাডিনালাইল সাইক্লেস সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, ঠিক কিনা? এভাবে একটু টেকনিক করেন। ধরেন অ্যানজিওটেনসিন 2, এইটাও কিন্তু অ্যানজিওটেনসিন 2 কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন করে, তাহলে এই ইফেক্টটা কোন দিকে যাবে? ভাস্কুলার স্মুথ মাসেলের উপর যে ইফেক্ট, এটা মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আর অ্যানজিওটেনসিন 2 কিন্তু আবার কিডনি থেকে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করতেছে, সেটা হচ্ছে এপিথেলিয়াল সেলের, তাহলে এটা ডেফিনেটলি কোন দিকে যাবে? সাইক্লিক এমপি সিস্টেমে চলে যাবে। ওকে, আচ্ছা এই তো গেল। এরপরে খেয়াল করেন প্যারাথাইরয়েড হরমোন দুই দিকেই আছে, দেখেন এইভাবেও কাজ করতেছে প্যারাথাইরয়েড হরমোন, সাইক্লিক এমপি সিস্টেমেও কাজ করতেছে। আচ্ছা, এরপরে ফসফোলাইপেজ সি মেকানিজমের জন্য আরেকটা জিনিস মনে রাখতে পারেন। মনে করেন রিলিজিং যে হরমোনগুলি আছে, হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোন সিক্রেশন হচ্ছে, যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন,
এই ইউজুয়ালি রিলিজিং হরমোনগুলি কোনটা থেকে এই হচ্ছে? ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আচ্ছা, আর গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা এটা এই দিকেও আছে। তো যাই হোক, আপনি সুবিধার্থে মনে রাখেন রিলিজিং হরমোনগুলো এই ফসফোলাইপেজ সি মেকানিজমে কাজ করে। ওকে, শুধু সিআরএইচটা এইটা এক্সেপশনাল, এইটা দেখা যাচ্ছে এডিনালাইল সাইক্লেজ সাইক্লিক এমনি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কাজ করতেছে। এই তো মোটামুটি হয়ে গেল। দেখেন এরকম যদি একটু ট্রিক্স করে, আপনি তো পরীক্ষার হলে সব এক্সাম্পল মনে রাখতে হবে সেটা তো দরকার নেই। এভাবে যদি কিছু আইকিউ ইউজ করেন তাহলে আপনি এমসিকিউ দাগাইতে পারবেন, বা একটা মেকানিজম লেখার পরে আপনি 2-4টি এক্সাম্পল স্পেসিফিক দিয়ে দিতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই। তাহলে আমরা মেমব্রেন সারফেস রিসেপ্টরের জি প্রোটিন কাপল রিসেপ্টর আমরা বলে ফেললাম, বা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এখন আরেকটা জিনিস মনে আছে, সারফেসে আরেকটা রিসেপ্টর আছে, সেটা হচ্ছে এনজাইম লিংক রিসেপ্টর মেকানিজম। এই এনজাইম লিংক রিসেপ্টর গুলো যেই মেকানিজমে কাজ করে বা যেই পাথওয়ের মাধ্যমে সিগন্যাল ট্রান্সডাকশন করে, এটা হচ্ছে আসলে টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে। এটা আমরা বলে দিচ্ছি ফার্স্ট প্রফে, এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। জাস্ট একটু মনে রাখেন যে এই মেকানিজমে কাজ করে এই এনজাইম লিংক রিসেপ্টর বা এই যে টাইরোসিন কাইনেজ সিগন্যালিং মেকানিজম, এই মেকানিজমে কাজ করে স্পেশালি ধরেন ইনসুলিনের কথাটা মনে রাখেন, ইনসুলিন, তারপরে গ্রোথ হরমোন, লেপটিন, প্রোল্যাকটিন। ওকে, এরা এই মেকানিজমে কাজ করে, এনজাইম লিংক রিসেপ্টর বা টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে। আচ্ছা এখানে একটু দেখাই, দেখেন কিছু কিছু বলা হচ্ছে সাম পেপটাইড হরমোনস ডু নট রিকোয়ার জি প্রোটিন। তারা সারফেস রিসেপ্টরের সাথে বাইন্ড করে কিন্তু তাদের জন্য জি প্রোটিনের দরকার হয় না ফর ইনডিউসিং সিগন্যাল ট্রানজাকশন সিস্টেম। The hormone binds with receptor which has an intrinsic tyrosine kinase activity, যেটার ইনার ডোমেইনটা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বা টাইরোসিন কাইনেজ এনজাইমের সাথে অ্যাটাচেস। তো কি হচ্ছে, প্রথমে দেখেন এখানে একটা লেপটিন দেখানো হয়েছে এক্সাম্পল হিসেবে। লেপটিন সে এসে কি করলো, এই যে রিসেপ্টরটার এক্সট্রাসেলুলার ডোমেইনের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে যেটা হবে, এটার যে ইন্ট্রাসেলুলার, এই যে দেখেন এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডোমেইন, অর্থাৎ ইন্ট্রাসেলুলার সাইটোপ্লাজমিক যে টেইল বা পার্ট বলতে পারেন। এখানে তখন কি হবে, দে উইল অ্যাট্রাক্ট JAK2। এটা একটা এনজাইম, দেখেন JAK2। JAK2টা কি? JAK2 হচ্ছে, এরা আসলে টাইরোসিন কাইনেজ, এটা একটা এনজাইম, এটা হচ্ছে একটা ফ্যামিলির নাম টাইরোসিন কাইনেজ। এই ফ্যামিলিরই একজন সদস্য জেনাস কাইনেজ 2। হ্যাঁ, তার মানে তারাও অ্যাকচুয়ালি টাইরোসিস কাইনেজ ফ্যামিলির একটা এনজাইম, জেনাস কাইনেজ 2, সংক্ষেপে JAK2। এই JAK2 প্রোটিনটা তখন এই জায়গায় ডকিং হবে, এই যে ইনার পার্টে রিসেপ্টরের যে ইনসাইডে যে পার্টটা আছে টেইল, এটার সাথে ডকিং হবে। ডকিং হয়ে এটা কি হবে, ফসফোরাইলেশন হবে, অটো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন এটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হয়ে গেলে সে কি করতেছে, দেখেন এই JAK2 অটো ফসফোরাইলেটেড JAK2 যে এনজাইম, এটা কি করতেছে, আরেকটা এনজাইমকে, ইন্টারসেলুলার এনজাইমকে অ্যাক্টিভেট করতেছে এবং দেয়ার বাই ফিজিওলজিক্যাল ইফেক্ট করতেছে। আরেকটা জিনিস সে করতেছে, এই JAK2 করতেছে আরেক ধরনের যে ইন্টারসেলুলার এক ধরনের প্রোটিন, এই প্রোটিনটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নাম হচ্ছে এস্ট্যাট। এস্ট্যাট মানে হচ্ছে সিগন্যাল ট্রান্সডিউসিং এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন। আবার বলছি, সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন। এই এস্ট্যাট প্রোটিন, এরকম মাল্টিপল ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে। এই JAK2 ফসফোরাইলেশন হওয়ার পরে এরা কি করবে, এই এস্ট্যাট প্রোটিনকে ফসফোরাইলেট করবে, এ আবার আরেকটা স্ট্যাট প্রোটিনকে ফসফোরাইলেট করবে, অর্থাৎ ক্যাসকেড অফ রিঅ্যাকশন, একটা আরেকটাকে এইভাবে চেইনের মতো চেইন রিঅ্যাকশন হবে। চেইন রিঅ্যাকশন হয়ে ফাইনালি এই ফসফোরাইলেটেড একটা স্টার্ট প্রোটিন সে কি করবে, দেখেন নিউক্লিয়াসে গিয়ে এই আলটিমেটলি তারা ডিএনএ সাথে বাইন্ড করে জিন ট্রান্সক্রিপশনকে স্টিমুলেট করবে। স্টিমুলেট করে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। এই মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিন দিয়ে রেসপন্স হবে। ওকে, সো এটা হচ্ছে জাস্ট এমনি বললাম, এটা আমরা ফার্স্ট প্রফেশনাল, এটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, বাট মনে রাখবেন যে গ্রোথ হরমোনও কিন্তু এই মেকানিজমে কাজ করবে। সো এরা হচ্ছে সেই টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে, বা শুধু এই লাইনটা মনে রাখেন, JAK2 স্ট্যাট পাথওয়ে, শেষ। আর ভালো লাগলে
একটু পড়বেন, অসুবিধার কিছু নেই। তো আমি অলরেডি কিছু এক্সাম্পল বলেছি যে এই জ্যাক টু স্টার্ট পাথওয়ে বা টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে দিয়ে কি কি হরমোন কাজ করবে দেখেন। গ্রোথ, যাদের নামের সাথে গ্রোথ আছে, যেমন গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ হরমোন, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনও তো গ্রোথ করে, তাই না? অলরেডি ইনসুলিন বলেছি, ইনসুলিন, তারপর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, লেপটিন, প্রোল্যাকটিন, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ভিইজিএফ। ওকে, সো এগুলা হচ্ছে এই মেকানিজমে কাজ করবে। একটু এক্সাম্পল গুলো মনে রাখলে এমসিকিউ থাকলে বা যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, তাহলে আমাদের সেল সারফেস রিসেপ্টরের যে পড়া শেষ। সেল সারফেস রিসেপ্টরের ভিতরে আমরা আয়ন চ্যানেল লিংক রিসেপ্টর মেকানিজম নিয়ে আলোচনা করেছি, আমরা জি প্রোটিন লিংক রিসেপ্টর মেকানিজম অর্থাৎ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম নিয়ে আলোচনা করলাম, এবং আমরা যে টাইরোসিন কাইনেজ সিগন্যালিং পাথওয়ে অর্থাৎ এনজাইম লিংক রিসেপ্টরের যে মেকানিজম আছে, এই তিনটা মেকানিজম সেল সারফেস রিসেপ্টররা এইভাবে কাজ করে। এখন এরপরে মনে আছে কিনা, আমরা বলেছিলাম কিছু রিসেপ্টর সেলের ভিতরে থাকে, ইনসাইড ইন্ট্রা সেলুলার রিসেপ্টর, যেমন সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়াসে থাকতে পারে। এই ইন্ট্রাসেলুলার হরমোন রিসেপ্টর এরা সাধারণত জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করবে। তো দেখেন, সেভারাল হরমোনস ইনক্লুডিং অ্যাড্রেনাল এন্ড গোনাডাল স্টেরয়েড হরমোন, তারপরে থাইরয়েড হরমোন, রেটিনয়েড হরমোন, ভিটামিন ডি, হ্যাঁ, যারা হচ্ছে লিপিড সলিউবল, তারা যেহেতু তারা লিপিড সলিউবল, তারা সেল মেমব্রেন সাথে ইজিলি ক্রস করে যাবে, ভিতরে ঢুকে যাবে, সো তাদের রিসেপ্টরটা ভিতরে থাকবে। দেয়ার রিসেপ্টর will present inside the cell rather than in the cell membrane. Okay, so তারা সেলের ভিতরে চলে গেল। Because these hormones are lipid soluble, already আমি বলেছি, they readily cross the cell membrane and interact with the receptor in the cytoplasm. এখন এই মেকানিজমটা একটু খেয়াল করেন। সো এরা এই মেকানিজমটার নাম কি? অ্যাক্টিভেশন অফ দ্য জেনেটিক মেশিনারিজ অফ দ্য সেল। ওকে, প্রথমে হরমোন দেখেন, এই যে একটা সেল, হরমোনটা যেহেতু লাইপোফিলিক হরমোন, যেমন স্টেরয়েড হরমোন হতে পারে, হ্যাঁ, অথবা এটা ভিটামিন ডি হইতে পারে। ওকে, তো যাই হোক, এই লাইপোফিলিক হরমোনগুলো সেলের ভিতরে চলে গেল। সেলের ভিতরে যাওয়ার পর এখানে সাইটোপ্লাজমে তাদের জন্য রিসেপ্টর আছে। এটা যদি স্টেরয়েড হরমোন হয়, তার রিসেপ্টরটা সাইটোপ্লাজমে থাকে। এই সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে কি করলো? বাইন্ড করলো। এই যে দেখেন, এইটা সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। এটা যদি স্টেরয়েড হরমোন হয়। আর এটা যদি থাইরয়েড হরমোন হয়, থাইরয়েড হরমোনের রিসেপ্টরটা থাকে এই সরাসরি নিউক্লিয়াসের ভিতরে। তাহলে থাইরয়েড হরমোন হলে এই সরাসরি নিউক্লিয়াসে গিয়ে এইখানে বাইন্ড করলো এই নিউক্লিওপ্লাজমের ভিতরে। ওকে, আচ্ছা, এখন যেটা স্টেরয়েড হরমোন, সাইটোপ্লাজমিক রিসেপ্টর যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্সটা দেখেন ডিফিউশনের মাধ্যমে নিউক্লিয়াসের ভিতরে যাবে। ভিতরে গিয়ে এই যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, আবার এই দিক দিয়ে থাইরয়েড হরমোনও এখানে এসে বাইন্ড করছে। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা কি করবে? একটা ডিএনএ সেগমেন্টের একটা স্পেসিফিক সিকোয়েন্স, যেটাকে প্রমোটার বা হরমোন রেসপন্স এলিমেন্ট বলতেছি, এই জায়গাতে এসে তারা বাইন্ড করবে। বাইন্ড করলে জিন এক্সপ্রেশনকে স্টিমুলেট করবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেসকে স্টিমুলেট করবে। করলে দেখেন এখান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। এইটা মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে আসলো, রাইবোজোমে এইটা মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে এবং সেল রেসপন্স হবে। তো সেটাই বলেছি, দেখেন এখানে দেখাইছে ডিফিউশন, একটা হরমোন ডিফিউজ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, বাইন্ডস উইথ দ্য ইন্টারসেলুলার রিসেপ্টর টু ফর্ম হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, দেন দিস হরমোন রিসেপ্টর কমপ্লেক্স বাইন্ড টু দ্য হরমোন রেসপন্স এলিমেন্ট, হরমোন রেসপন্স এলিমেন্ট অফ দ্য ডিএনএ, যেটা হচ্ছে স্পেসিফিক রেগুলেটরি সিকোয়েন্স অর প্রমোটার, এইখানে বাইন্ড করতেছে। বাইন্ড করার পরে কি হচ্ছে? জিন ট্রান্সক্রিপশনটা স্টিমুলেট হচ্ছে, মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, নতুন নিউ প্রোটিন সিনথেসিস হচ্ছে এবং প্রোডিউস ফিজিওলজিক্যাল অ্যাকশন। তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য জেনেটিক মেশিনারিজ অফ দ্য সেল। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর এই মেকানিজমে কাজ করবে। কোন হরমোন এই মেকানিজম? তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কোন কথা বলবো? আমরা স্টেরয়েড হরমোনের কথা বলতে পারি, হ্যাঁ, যেমন আমরা অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, গোনাডাল হরমোন, অ্যান্ড্রোজেন, হ্যাঁ, দেন আমরা বলছি যে থাইরয়েড হরমোনটা, থাইরয়েড হরমোন যেহেতু খুবই স্মল মলিকুলার সাইজ, খুবই ছোট, খুব ইজিলি সেলের ভিতরে ঢুকে পড়ে এবং সরাসরি নিউক্লিয়ার রিসেপ্টরে গিয়ে কাজ করে, তারপরে তারা ডিএনএ এর সাথে বাইন্ড করবে। ওকে, সো
আমার মনে হয় আমি যথেষ্ট বিশদ আলোচনা করেছি। যদি আপনাদের আমার লেকচারটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাক দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যেন ইনক্রিজ করে, এই জন্য আপনাদের ফ্রেন্ডদেরকে, মেডিকেল যারা বন্ধুরা আছে তাদেরকে ইনভাইট করেন। তাহলে আমি আরো দ্রুত এন্ডোক্রাইনের যে বাকি লেকচারগুলো আমি আপলোড করব যদি ভালো রেসপন্স পাই। যেহেতু ফার্স্ট লেকচারে, ইন্ট্রোডাক্টরি লেকচারে আপনাদের থেকে খুব ভালো একটা রেসপন্স পেয়েছি, হ্যাঁ, তো এই জন্যই কিন্তু আমি সেকেন্ড লেকচারটা খুব দ্রুত আপলোড করলাম। তো আশা করি এটাও আপনাদের যদি ভালো লাগে। সো থার্ড লেকচারটা অবশ্যই নেক্সট আমি পিটুইটারি যে হরমোনগুলি আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে।